আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা ফিজিক্যাল প্রপার্টির পার্ট 2 অর্থাৎ থার্মাল অ্যান্ড অপটিক্যাল প্রপার্টিস নিয়ে ডিসকাস করব। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমাদের থার্মাল প্রপার্টিস। আমরা দেখি আগে থার্মাল প্রপার্টিসে কী হচ্ছে কন্টেন্ট করতেছে। থার্মাল প্রপার্টিসে আমাদের ফার্স্টে পাবো আমরা থার্মাল কন্ডাক্টিভিটি। থার্মাল কন্ডাক্টিভিটি অর্থাৎ একটা মেটাল কতটুকু হিট ট্রান্সফার করতে পারে সেটা হচ্ছে আমরা থার্মাল কন্ডাক্টিভিটি হিসেবে পড়ব। দেন পড়বো থার্মাল ডিফিউসিভিটি অর্থাৎ একটা মেটাল অফকোর্স হিট অ্যাবজর্ব করবে, কিন্তু সেই হিট অ্যাবজর্ব করে কতক্ষণ পর্যন্ত নিজের মধ্যে ধরে রাখবে এবং বাকি সময় ছেড়ে দিতে পারবে, কতটুক টাইম গ্যাপে সে ছেড়ে দিবে, সেটা হচ্ছে থার্মাল ডিফিউসিভিটি। এরপরে আমরা পড়বো সিটিই অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপ্যানশন, অর্থাৎ একটা মেটালকে আমি যদি হিট করি সে কি কন্ট্রাক্ট করবে নাকি সে এক্সপ্যান্ড করবে, সেটা হচ্ছে আমরা এই প্রপার্টিস অনুযায়ী পড়বো। আচ্ছা, ফার্স্ট হচ্ছে আমাদের থাকে থার্মাল কন্ডাক্টিভিটি। কী বলছে? থার্মাল কন্ডাক্টিভিটি ক্যান বি ডিফাইন অ্যাজ দ্য প্রপার্টি অফ এ ম্যাটেরিয়াল দ্যাট ইন্ডিকেটস দ্য অ্যাবিলিটি টু কন্ডাক্ট হিট থ্রু ইটস বডি আন্ডার এ স্টেডি কন্ডিশন। আচ্ছা, এখানে কিছু কথা বলছে, যেমন স্টেডি কন্ডিশন, স্টেডি স্টেট, তারপর একটা অ্যাবিলিটি। ফার্স্ট হচ্ছে কি থার্মাল কন্ডাক্টিভিটি কী বলছে? একটা মেটেরিয়ালের একটা অ্যাবিলিটিকে ইন্ডিকেট করতেছে যে সে কী পরিমাণ হিট কন্ডাক্ট করতে পারবে তার বডির মধ্য দিয়ে, কখন? যখন সে একটা স্টেডি স্টেটে থাকবে, অর্থাৎ তার মধ্যে কোনো কেমিক্যাল রিয়াকশন হবে না, তাকে আমি কখনো মুভ করাবো না, মুভেবল হবে না, সে স্টেডি স্টেটে থাকবে, সে সুন্দর করে হচ্ছে বলা যায় হচ্ছে স্থির থাকবে। ঠিক আছে, তো এখানে একটু দেখি এখানে কি আছে। খুব সিম্পল, এখানে একটা ক্যান্ডেল, এটাকে কী করতেছে? আমি এখানে হিট দিচ্ছি, এখানে হচ্ছে আমি হিট দিচ্ছি, এখানে হিট দিচ্ছি। এটা কি? এটা হচ্ছে একটা মেটালের রড, মেটাল রড। তো আমরা তো জানি মেটালের মধ্যে কী থাকে, মেটালের মধ্যে হচ্ছে ফ্রি ইলেকট্রন থাকে, ফ্রি ইলেকট্রন থাকে। এই ফ্রি ইলেকট্রনগুলোর কাজ কি? ফ্রি ইলেকট্রনগুলো কী করে? ফ্রিলি মুভেবল করে। এগুলো হচ্ছে ফ্রিলি মুভেবল করে। তো এখন ফ্রিলি যদি মুভেবল করে, তার মানে ওরা হচ্ছে, ধরো একটা ইলেকট্রন এখানে আছে, ও কী করবে? মুভ করবে, আর একটাকে ধাক্কা দিবে, ও আবার ওইখানে যে আর একটাকে ধাক্কা দিবে, ও আর একটাকে ধাক্কা দিবে, ও আর একটাকে ধাক্কা দিবে, এভাবে ধাক্কা দিতে দিতে তাদের কোলেশন হবে, কোলেশন হতে হতে সামনে হচ্ছে আঁকাতে থাকবে এবং দেখা যাবে যে এইখানের যে ইলেকট্রনটা ও হচ্ছে এখানে চলে আসছে, এইখানের ইলেকট্রনটা অন্যদিকে চলে গেছে। মানে তারা হচ্ছে ফ্রিলি মুভ করতে পারে, তারা হচ্ছে কি এগুলোর মধ্যে দিয়ে ফ্রিলি মুভ করতে পারে, তারা হচ্ছে ফ্রিলি মুভ করতে পারে, এক প্রান্ত থেকে শুরু করে আরেক প্রান্ত হচ্ছে ফ্রিলি মুভ করবে। তো যদি একটা ইলেকট্রন এখানে ছিল, সে যদি ফ্রিলি মুভ করে এখানে চলে আসতে পারে, তার মানে কি আমি তাকে একটা ক্যারিয়ার হিসেবে ইউজ করতে পারি না? ক্যারিয়ার হিসেবে ইউজ করতে পারি। কিসের ক্যারিয়ার হিসেবে? আইদার, যেহেতু ইলেকট্রনের মুভমেন্ট হচ্ছে, আমরা কি পড়ছিলাম? আমরা পড়ছিলাম একটা মেটালের মধ্যে ফ্রি ইলেকট্রন থাকে। তো ফ্রি ইলেকট্রনগুলো যদি থাকে, ইলেকট্রনের যে মুভমেন্ট সেটাকে আমরা কি বলি? আমরা বলি না ইলেকট্রিসিটি বলি। তো এই যে ইলেকট্রনের যে মুভমেন্ট, তার যে ফ্রিলি মুভমেন্ট হয়, সেটার জন্যই কি হয়? মেটাল একটা গুড কন্ডাক্টর হয়। সেমভাবে একটা ইলেকট্রন যখন মুভ করতেছে, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছে, এক পোল থেকে আরেক পোলে যাচ্ছে, তখন সে কি বললাম? যে ক্যারিয়ার হিসেবে কাজ করে, অর্থাৎ সে হিট ক্যারিয়ার হিসেবে কাজ করবে, অর্থাৎ সে হিটটা সে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যাবে। কিভাবে নিয়ে যাবে? হিট মানে কি? হিট হচ্ছে ওয়ান কাইন্ড অফ এনার্জি। হিট কি? একটা এনার্জি। তো এনার্জিটা ইলেকট্রন কি করবে? এনার্জিটা হচ্ছে ইলেকট্রন অ্যাবজর্ব করতেছে, অ্যাবজর্ব করে সে কি করবে? সে মুভ করবে, এদিকে সে মুভ করবে। ইলেকট্রন কি করবে? মুভ করবে, সামনের দিকে মুভ করবে, এদিকে মুভ করবে। মুভ করে কি করবে? এই যে তার পাশে যে একটা ইলেকট্রন ছিল তাকে ধাক্কা দিচ্ছে, এই ইলেকট্রনটা আবার একে ধাক্কা দিচ্ছে। তো প্রত্যেকটা ইলেকট্রনই তো ধাক্কা দিচ্ছে, তার মানে কি হিটের ট্রান্সফার হচ্ছে, এনার্জি ট্রান্সফার হচ্ছে, তাই না? ও ওকে ধাক্কা দিচ্ছে একটা এনার্জি দিয়ে, ও আবার সেই এনার্জিটা অ্যাবজর্ব করে ওকে ধাক্কা দিচ্ছে, ও আবার ওকে ধাক্কা দিচ্ছে। তো প্রত্যেকটা ধাক্কায়, প্রত্যেকটা কোলাইডে
কী করতেছে, ওরা হিটটা ট্রান্সফার করতেছে বা এনার্জিটা হচ্ছে ট্রান্সফার করতেছে। তো এর মাধ্যমে আমি কি বলতে পারি যে মেটাল ইজ এ গুড কন্ডাক্টর অফ হিট। আর একটু আগে যেটা বললাম যে যেহেতু ইলেকট্রনের মুভমেন্ট মানেই কি ইলেকট্রিসিটির মুভমেন্ট, ইলেকট্রিসিটি প্রডিউস করা, তার মানে কি মেটাল ইজ এ গুড কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি। তো এখানে কি বলছে, এইটাই হচ্ছে তোমার থার্মাল কন্ডাক্টিভিটি। ঠিক আছে, থার্মাল কন্ডাক্টিভিটি অর্থাৎ হিটটা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যে কন্ডাকশন হচ্ছে এটি আমরা বলতেছি কি থার্মাল কন্ডাক্টিভিটি। কার? মেটালের জন্য। এটা নন মেটাল সাবস্টেনের জন্যও হতে পারে। ঠিক আছে, নন মেটাল সাবস্টেনেও এটা হতে পারে। এইভাবে হয়তো খুব ভালো, অনেক ভালো গুড কন্ডাক্টর হবে না, বাট কিছু হিট কন্ডাক্ট করবে, অফকোর্স করবে। ম্যাটেরিয়াল তো অফকোর্স হিট কন্ডাক্ট করবে। এখানে কী হয়েছে, এখানে হচ্ছে আমরা হিট দিছি, হিট দেওয়ার কারণে এখানে আমরা হিট দেওয়ার কারণে মেটালের ওয়ান সাইডে ইলেকট্রনগুলো ছিল, ওই যেগুলো বলছিলাম ইলেকট্রনগুলো ছিল, সে এনার্জি অ্যাবজর্ব করে একটার সাথে আরেকটা কলাইড করে সে সামনের দিকে আগাচ্ছে। সুতরাং হিট দিছি এখানে, আস্তে আস্তে কী হবে, হিটটা ফ্লো করতে করতে দেখা যাবে 3 মিনিট পরে হিটটা এখান পর্যন্ত চলে আসছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে কি আমার হিটের কন্ডাকশন বা থার্মাল কন্ডাক্টিভিটি। তো ডেফিনেশনটা হচ্ছে আমি যে দেখছিলাম যে থার্মাল কন্ডাক্টিভিটি কি একটা ডিফাইন করা যায় কীভাবে, একটা প্রপার্টি হিসাবে। কার? একটা ম্যাটেরিয়ালের, যেটা ইন্ডিকেট করবে কি তার অ্যাবিলিটি টু কন্ডাক্ট, মানে কন্ডাক্ট করবে কি, ওই যে হিট কন্ডাক্ট করবে। তাহলে হিট কন্ডাক্ট করবে মানে কীভাবে কন্ডাক্ট করবে? এয়ারের মাধ্যমে না, তার বডির মধ্য দিয়েই তো কন্ডাক্ট করবে। কখন? যখন সে স্টেডি স্টেটে থাকবে, অর্থাৎ তাকে আমি কখনোই কি নাড়াচাড়া করতে পারবো না, সে একটা স্টেডি স্টেট থাকবে, মানে একটা বলা যায় নিউট্রাল পজিশনে যখন থাকবে, নিউট্রাল পজিশনে যখন থাকবে। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি কি থার্মাল কন্ডাক্টিভিটি। এটা অনেক ইম্পর্টেন্স আছে ডেন্টিস্ট্রিতে। আচ্ছা, এখন এখানে কি বলছে যে মেজারমেন্ট, থার্মাল কন্ডাক্টিভিটি আমি কীভাবে মেজার করতে পারি? আচ্ছা, যেহেতু হচ্ছে এটা একটা এনার্জি, তার এনার্জির যে নিয়ম বা এনার্জির যে তোমার হচ্ছে কি বলে একক আছে, সেটাই হচ্ছে আমরা এখানে ইউজ করি। তো মেজারমেন্ট করবো কি ওয়াট পার মিটার পার ক্যালভিন হিসাবে হচ্ছে আমরা মেজার করতেছি ক্যালভিন দিয়ে। আচ্ছা, বলছে কি মেটাল ডাজ নট মুভ, মেটাল কী করে না, মুভ করে না, বাট দ্য এনার্জি মানে হিটটা ফ্লো করবে। হিটটা কী করবে? ফ্লো করবে। এখানে এনার্জি মানে হচ্ছে হিট। ঠিক আছে, হিট ফ্লো থ্রু দ্য বডি অফ দি ম্যাটেরিয়াল বাই ট্রান্সফর্ম অফ দ্য মলিকুল অফ কাইনেটিক এনার্জি। আচ্ছা, এখানে দুইটা ওয়ার্ড আমি একটু ফলো করি। কি বলতেছে যে ফ্লো করবে, কি ফ্লো করবে? এনার্জি ফ্লো করবে। কিভাবে ফ্লো করতেছে? মলিকুল অফ কাইনেটিক এনার্জির মাধ্যমে। আচ্ছা, কাইনেটিক এনার্জি কি? আমরা পড়ছিলাম যে একটা ম্যাটেরিয়াল বা একটা মেটাল যদি কোথাও যদি আমি স্থির রেখে দিই, এখানে যদি আমি হচ্ছে নিউট্রাল কন্ডিশনে একটা ম্যাটেরিয়াল রেখে দিই, তার মধ্যে যে এনার্জিটা থাকবে সেটাকে আমরা বলি কাইনেটিক এনার্জি। আমরা ফিজিক্সে পড়ছি, সেটাকে আমরা কি বলি? ইকে, মানে কাইনেটিক এনার্জি বলি। আচ্ছা, তো এখন স্থির রেখে দিছি এই কাইনেটিক এনার্জি, এইটাকে যদি আমি আবার তোমার মনে করা হচ্ছে ফোর্স করলে কি হবে? তার প্লেস চেঞ্জ হচ্ছে, তার অবস্থান চেঞ্জ হচ্ছে, সেটাকে আমরা আবার কি বলতেছি? পটেনশিয়াল এনার্জি। আচ্ছা, সরি আমার একটু মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি, আমি একটু পটেনশিয়াল এনার্জি ভুল করছি। যখন একটা মেটাল হচ্ছে স্থির থাকবে সেটাকে আমরা বলতেছি ইপি, মানে পটেনশিয়াল, এনার্জি পটেনশিয়াল। আর যখন সেটাকে আমরা মুভ করাচ্ছি সেটাকে আমরা বলতেছি ইকে, মানে কাইনেটিক এনার্জি। কাইনেটিক মানে হচ্ছে কি গতিশক্তি। ঠিক আছে, মুভেবল যে এনার্জি সেটাকে বলতেছি কাইনেটিক এনার্জি। আচ্ছা, যেমন এখানে তুমি দেখো এই যে ইলেকট্রনগুলো ফ্লো করতেছিল, তো ফ্লো যে করতেছিল সে মুভ করতেছিল না, একটা ইলেকট্রনকে ধাক্কা দিচ্ছিল, মুভ করতেছিল না। এই যে মুভ করতেছিল এইভাবে, সেটাকে আমরা কি বলতেছি? তার কাইনেটিক। ঠিক আছে, তার কাইনেটিক মুভমেন্ট বা তার কাইনেটিক ফ্লো বলতেছি। তো এই যে কাইনেটিক এনার্জির যে মুভমেন্টটা হচ্ছে সেটাই হচ্ছে কি আমার এই হিটের কন্ডাকশন। এটাই বুঝাচ্ছে যে মেটাল ডাজ নট মুভ বাট দ্য এনার্জি ফ্লোস থ্রু দ্য বডি অফ দ্য ম্যাটেরিয়াল বাই দ্য ট্রান্সফার অফ মলিকুল অফ কাইনেটিক এনার্জি, এটাই। আচ্ছা, তো এখন এই যে কাইনেটিক এনার্জি সিম্পলি যদি আমি বলি যে মুভমেন্ট হচ্ছে কার?
ইলেকট্রনগুলো কী করতেছে, একটা ক্যারিয়ার হিসেবে কাজ করতেছে। এই ক্যারিয়ারটা কি, হিটের ক্যারিয়ার বা এনার্জির ক্যারিয়ার। সে এক ইলেকট্রন আরেক মানে পাশের ইলেকট্রনকে কী করতেছে, সে ট্রান্সফার করে দিচ্ছে। এইভাবে আমার হিট কি, এই প্রান্ত থেকে হিট দিচ্ছি, এই প্রান্তে আমি ফিল করতে পারবো। আচ্ছা, একটা ভালো এক্সাম্পল দিই, যেমন ধরো চায়ের কাপ। চায়ের কাপ তো গরম। এখন এই চায়ের কাপে তুমি যখন চামচ দিবা, একটা চামচ তুমি দিবা, চামচ দিয়ে তুমি চাটা নাড়াচ্ছ, তো একটু পরে দেখবা কি একটা স্টিলের চামচ ইউজ করতেছো, স্টিলের। একটু পরে কি দেখবা যে আমার চামচটা হচ্ছে এক প্রান্ত আমি দিয়ে নাড়াচ্ছিলাম চা, আর এক প্রান্ত হচ্ছে আমি হিট পাচ্ছি। তো এটা কি, হিটের ট্রান্সফার হচ্ছে, মানে হিটের কন্ডাকশন হচ্ছে। এটাই সিম্পল একটা এক্সাম্পল। ডেন্টিস্ট্রিতে কি, যেমন দেখো এই ফিগারটা, এটা হচ্ছে একটা অ্যামালগামের রেস্টোরেশন। এটা হচ্ছে অ্যামালগামের একটা ফিলিং করছি আমরা, ফিলিং করে দিয়েছি অ্যামালগামের। আচ্ছা, তো এখন দেখো এখানে ফিলিং করছি কি, এটা হচ্ছে এনামেল, ডেন্টিন, আর এখানে যে হচ্ছে আমাদের পাল্প। এখন পাল্প থেকে দেখো এটা খুব অল্প একটা ডিস্টেন্স না, এখানে ডিস্টেন্সটা খুব অল্প। তো এইটা হচ্ছে কি একটা মেটাল, যেহেতু অ্যামালগাম ফিলিং, তার অ্যামালগাম কি একটা মেটাল। ওকে, এখন একটা পেশেন্টের মুখে তুমি এটা দিয়ে ফিলিং করে দিছো। এখন কোনোভাবে যদি সে কোনো হট বা কোল্ড ড্রিঙ্ক খায়, ঠিক আছে, হট বা কোল্ড ড্রিঙ্ক যদি সে খায়, তাহলে কি হবে? ধরো হট একটা সে ফুড খাইছে বা হট ড্রিঙ্কস খাইছে, তো যেহেতু এটা মেটাল ছিল, তাহলে এখানে কি করবে, হিটটা লাগছে। এখন এখান থেকে হিটটা ছড়া যাবে। কারণ কি, অ্যামালগাম হচ্ছে একটা মেটাল, তো মেটাল ইজ এ গুড কন্ডাক্টর অফ হিট। তার মানে কী করবে, হিটের ফ্লো হবে, এখানে ফ্লো হতে হতে কী হবে, একবারে দাঁত পর্যন্ত, নিচ পর্যন্ত আসে পড়বে, পাল্পের খুব কাছাকাছি আসে পড়তেছে। এখন তোমার যদি এরকম হয় যে পাল্পের খুব কাছাকাছি আছে এই জিনিসটা, হ্যাঁ, এই ফিলিংসটা খুব পাল্পের খুব ক্লোজ কন্টাক্টে আছে, তাহলে কি হবে, একটা সময় দেখা যাবে যে এই হিটটা পাল্পটাকে ইরিটেট করতেছে। পাল্পটাকে ইরিটেট করতেছে। এই হিটটা কি করতেছে, পাল্পটাকে ইরিটেট করবে। পাল্প ইরিটেশন হবে, কেন? থার্মাল ইরিটেশন হবে পাল্পে, ঠিক আছে। তো দেখো অ্যামালগামটা কী ছিল আমাদের, অ্যামালগামটা ছিল হচ্ছে একটা ফিলিং, যেটা মেটালের ফিলিং ছিল। এখানে আমি হিট করছি, এখানে হিট দিছি, কোল্ড অ্যান্ড হট ড্রিঙ্কস খাইছি, সেই হিটটা কী করতেছে, ট্রান্সফার করতেছে, এইভাবে ট্রান্সফার করে নিচে পর্যন্ত চলে আসবে। আর এখানে যে গ্যাপটা বেশি একটা মানে বেশি বড় গ্যাপ না, খুব অল্প গ্যাপ, যার কারণে কি করবে, এই হিটটা এই পাল্পের মধ্যেও চলে যাবে। পাল্পটাকে কী করবে, তখন ইরিটেট করতে থাকবে, যেটাকে আমরা বলতেছি কি থার্মাল ইরিটেশন, ঠিক আছে। তো এখন তুমি একটু চিন্তা করো, তুমি একটা ফিলিং করছো, দাঁতটা ভালো ছিল, মানে এনামেল ডেন্টিন এগুলো খুব ভালো একটা ছিল। এখন এর মধ্যে আমি ফিলিং যখন করে দিছি, ফিলিং করার পরে যদি আমি দেখি চা খাইতেছি বা কফি খাইতেছি, আমার পেইন হচ্ছে, তো আমি পেইন রিলিফ করার জন্য আমি ফিলিংটা করছিলাম, আমার ক্যাভিটিটা ফিল করছিলাম। বাট আমার এখানে দেখা গেল যে চা খাচ্ছি বা কফি খাচ্ছি, তখন আমার ইরিটেশন হচ্ছে, তো আমার কি ভালো হবে? ভালো লাগবে না, তখন আমার অস্বস্তি হবে। একটু পরে দেখা যাবে যে আমার প্রচণ্ড পেইন হচ্ছে এখানে। তো এটার কী করতে পারি আমরা, তখন আমরা সামনে আরও পড়বো, যখন আমরা সিমেন্ট পড়বো, ডেন্টাল সিমেন্ট, তখন হচ্ছে আমরা ক্যাভিটি বেইস, ক্যাভিটি লাইনার, তারপরে হচ্ছে তোমার সিমেন্ট ম্যাটেরিয়াল, সব কিছু খুব ডিসকাস করে পড়বো। তুমি একটা জিনিস চিন্তা করো, আমার অ্যামালগাম রেস্টোরেশন আমি করলাম কি, যে অ্যামালগাম রেস্টোরেশন তো অনেক বেশি আমি দিলাম না, আমি এই পর্যন্ত আমি অ্যামালগাম রেস্টোরেশন করলাম, তার আগে এই ক্যাভিটিটা, এটা তো একটা ক্যাভিটি, তাই না, এটা তো একটা ক্যাভিটি। তো এই ক্যাভিটি ফিল করার আগে আমি বললাম কি, যে ক্যাভিটি ফিল করার আগে আমি এখানে এক ধরনের ম্যাটেরিয়াল দিব, এই জায়গাটায় আমি এক ধরনের ম্যাটেরিয়াল দিব। কি ম্যাটেরিয়াল দিব? যেহেতু এটা পাল্পের খুব ক্লোজ কন্টাক্টে আছে, আর এটা আমি কি করতেছি, ক্যাভিটির একবারে নিচে দিচ্ছি। এটাকে আমরা কি বলি, এটা হচ্ছে অ্যাপেক্স, এটাকে আমরা বলি অ্যাপেক্স, এটাকে আমরা কি বলি, বেইজ বলি, ঠিক আছে। এটাকে হচ্ছে আমরা কি বলি, বেইজ বলি ক্যাভিটি। তো একবার ক্যাভিটির বেইজ লাইনে যেহেতু আমি একটা ম্যাটেরিয়াল দিচ্ছি, তাহলে আমি কি বলতে পারি,
ক্যাভিটি বেইজ ইউজ করতেছি, ক্যাভিটি বেইজ ইউজ করতেছি আমি। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে থার্মাল ইনসুলেটর। থার্মাল ইনসুলেটর, ইনসুলেটর মানে কি? যার মধ্যে দিয়ে হিট কন্ডাক্ট করবে না। মানে থার্মাল ইনসুলেটর মানে কি? হিট কন্ডাক্ট করবে না, ও কোনো হিট নিবে না। তাহলে আমি যদি এখন দেখো উপরে যদি অ্যামালগামের রেজিস্ট্রেশনটা করি, এখানে হিট আসতেছে এত দূর পর্যন্ত আসবে, ও কিন্তু আর এখানে যেতে পারবে না, ও কিন্তু আর এখানে যে এখান থেকে পাল্পকে আর ইরিটেট করতে পারবে না। পারবে না, কারণ এটা কি একটা থার্মাল ইনসুলেটর, মানে ও হচ্ছে থার্মাল কন্ডাক্টর না, ও ইনসুলেটর। তো আমি কি করলাম, একটা থার্মাল কন্ডাক্টর, এটা হচ্ছে একটা থার্মাল কন্ডাক্টর, তার নিচে আমি একটা থার্মাল ইনসুলেটর ইউজ করে দিয়েছি, যার কারণে কি করবে না, এই হিটটা আমার ট্রান্সফার হবে না নিচের দিকে। আবার এই যে অ্যামালগাম, এই অ্যামালগামের যেই দেখো আমি ফিলিংটা করছিলাম, এই ফিলিংটা আবার কি, এখানেও ঠিক মতো আমি বসাই দিছি, শক্তপোক্ত থাকবে। এখানেও বসাই দিছি, নিচে আমার দুইটা কাজই হলো, যে আমার থার্মাল ইরিটেশনও হলো না, আমার ক্যাভিটিটা খুব শক্ত হলো। এখন তোমাদের কাছে একটা কোয়েশ্চেন, যেহেতু অ্যামালগামটা আমি ডিরেক্ট ডেন্টিনের এখানে বসাই নাই, আমি এটার একটা সাবস্টেন্সের উপরে বসাইছি, তাহলে এইটার যে স্ট্রেংথ এটা অ্যামালগামের চেয়ে বেশি হতে হবে নাকি কম? তোমার সেটা অ্যান্সার দিবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে থার্মাল কন্ডাক্টিভিটিটা কি আমাদের ফিলিং ম্যাটেরিয়ালসে। আচ্ছা, এবার থার্মাল ডিফিউশন মানে কি? ডিফিউশন মানে হচ্ছে কোনো একটা বেশি জায়গা থেকে কম জায়গার দিকে চলে যাওয়া, ঠিক আছে? তো থার্মাল ডিফিউসিভিটি মানে কি? এই যে থার্মাল এনার্জি, আমরা একটু আগে বললাম না যে তোমার চায়ের কাপে আমি যদি একটা চামচ দিয়ে নাড়া দিতে থাকি, তো দেখা যাবে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হিট ট্রান্সফার হয়ে যাচ্ছে। এখন চামচটা তুমি টেবিলে রেখে দিছো, একটু পরে তুমি কী দেখবা, চামচটা কি সব মানে সেম হিটেই কি গরম থাকবে? গরম থাকবে না, একটু পরে কী করবে, আস্তে আস্তে ও হিটটা রিলিজ করে দিতে ও ঠান্ডা হয়ে যাবে চামচটা। তো এইটা হচ্ছে কি থার্মাল ডিফিউসিভিটি। কি বলছে, যে অ্যাবিলিটি অফ এ ম্যাটেরিয়াল টু কন্ডাক্ট থার্মাল এনার্জি রিলেটিভ টু দ্য অ্যাবিলিটি স্টোর থার্মাল এনার্জি, মানে সে কতটুকু এনার্জি ধরে রাখতে পারতেছে, কতটুকু ছেড়ে দিতে পারতেছে, সেটাকে আমরা বলতেছি কি থার্মাল ডিফিউসিভিটি। কন্ডাক্টিভিটি বলছিলাম যে কতটুকু সে ফ্লো করতে পারে, আমার এখানে আমি ও কতটুকু স্টোর করতে পারে বা কতটুকু সময় ধরে রিলিজ করতে পারবে সেটার কথা আমি বলিনি। থার্মাল কন্ডাক্টিভিটিতে আমি বলছি কি শুধুমাত্র কতটুকু ও ট্রান্সফার করতে পারবে এক প্রান্ত থেকে আরেক প্রান্ততে। আর আমি ডিফিউসিভিটি যখন বলবো তখনই আমার কি আসবে, আমার স্টোরের কথাটা আসবে, রিলিজের কথাটা আসবে, ঠিক আছে? আচ্ছা, কি বলছে, ইট ইজ অ্যাবিলিটি টু রিলিজ হিট, এটা হিট রিলিজ করার একটা অ্যাবিলিটি, ম্যাটেরিয়ালের কি হিট রিলিজ করার একটা অ্যাবিলিটি। আচ্ছা, ধরো এই যে এখানে হচ্ছে যদি একটা মেটাল আঁকি, এটা মেটালে আমরা বলছিলাম যে এখানে থাকে, আর এখানে হচ্ছে ফ্রি ইলেকট্রন থাকে। এই ফ্রি ইলেকট্রনগুলো এভাবে মুভ হয় এক প্রান্ত থেকে, এখান থেকে হিট দিলে এখানে চলে যাবে, ঠিক আছে? আর কি বলছিলাম যে আর হচ্ছে তোমার বলছিলাম যে ডিফিউসিভিটি কি, হিট এখানে দিছি, এগুলো ক্যাপচার করে রাখবে, দেন একটা সময় পর সে রিলিজ করবে, সেটাকে আমরা বলতেছি কি থার্মাল ডিফিউসিভিটি। আচ্ছা, এবার আমার একটু কন্ডাক্টিভিটি আর ডিফিউসিভিটির আমার কিছু ইম্পর্টেন্স আমি পড়ি, ঠিক আছে? মানে এই থার্মাল কন্ডাক্টিভিটি আর ডিফিউসিভিটির ইম্পর্টেন্সটা কি আমার ডেন্টিস্ট্রিতে, একটু আগে তো আমরা পড়ছিলাম যে থার্মাল কন্ডাক্টিভিটি কীভাবে এফেক্ট করতেছে আমার ফিলিং ম্যাটেরিয়ালসে, তাই না? আচ্ছা, বলছে থার্মাল কন্ডাক্টিভিটি কী বলছে, যে ফিলিং ম্যাটেরিয়ালের জন্য নিয়ারার টু এনামেল অ্যান্ড ডেন্টিন, এনামেল আর ডেন্টিনের সমান হইতে হবে ফিলিং ম্যাটেরিয়ালের থার্মাল কন্ডাক্টিভিটি অ্যান্ড ডিফিউসিভিটি। কেন? কারণ হচ্ছে দেখো, এই যে এইখানে আমি যে ফিলিংটা করছিলাম, অ্যামালগামের যে ফিলিং করছিলাম, ও হচ্ছে কি গুড কন্ডাক্টর ছিল। এখন এই যে এনামেল, এই যে ডেন্টিন,
ওদের থেকেও যদি ওর কন্ডাক্টিভিটি খুব বেশি হয় তখন কি হবে? যদি এনামেল ডেন্টিন এই দুজনের থেকেও যদি আমার এই কি বলে যে রেস্টোরেশন করছি আমি বা ফিলিং ম্যাটেরিয়ালসটা করছি, এইটার যদি থার্মাল কন্ডাক্টিভিটি বা ডিফিসিভিটি বেশি হয়, দেখা যাবে কি আমি একটু চা খাইছি ও অনেক টাইম ধরে সেটা স্টোর করে রাখতেছে হিটটা। আবার ও হচ্ছে গুড কন্ডাক্টর, মানে গুড ডিফিসিভিটি বললাম যে খুব স্টোর করে রাখতেছে অনেক টাইম ধরে। আবার বলতেছি থার্মাল কন্ডাক্টর অনেক ভালো, গুড কন্ডাক্টর, তার মানে কী করবে, অনেকক্ষণ ধরে স্টোর করে রাখছে, আবার অনেকক্ষণ ধরে কী করবে, পাল্পে অ্যাটাকও করতে থাকবে, পাল্পে থার্মাল ইরিটেশনও করতে থাকবে। কারণ কি, ওর এনামেল আর ডেন্টিনের থেকে ওর ডিফিসিভিটি এবং কন্ডাক্টিভিটি বেশি, নর্মাল দাঁতের থেকে ওর কন্ডাক্টিভিটি বা ডিফিসিভিটি অনেক বেশি হয়ে গেছে। তখন এর জন্য কী করতে হবে, আমার সবসময় এমন একটা প্রপার্টিস দেখতে হবে যে ওর থার্মাল কন্ডাক্টিভিটি আর ডিফিসিভিটি যাতে এনামেল এবং ডেন্টিনের কী হয়, সমান হয়, এনামেল আর ডেন্টিনের কী হয়, নিয়ারার হয়। আচ্ছা, যদি হাই হয়, একটুকে বললাম যদি হাই হয় তাহলে কী হবে, থার্মাল ইরিটেশন হবে, কোথায়, পাল্পে হবে, যার কারণে পেশেন্ট কী করবে, পেইন ফিল করবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে কী বলছে, ডেঞ্চার বেস ম্যাটেরিয়াল। এই যে একটা ডেঞ্চার, এটা ধরো একটা ডেঞ্চার, এটা হচ্ছে একটা কমপ্লিট ডেঞ্চার। তার মানে কি, একটা ইডেন্টোলাস পেশেন্ট যার কোনো দাঁত নাই, আপারে দেখা যাচ্ছে, তার মানে ইডেন্টোলাস পেশেন্টের জন্য আমার কি, এটা আমরা ইউজ করতেছি। আপার কীভাবে বলছি, এই যে প্যালেট আছে, এখানে প্যালেট আছে, এর জন্য আমরা বলছি কি এটা আপার। আচ্ছা, তো ডেঞ্চার বেস ম্যাটেরিয়াল কি, ডেঞ্চার বেস ম্যাটেরিয়ালের জন্য এটা হাই হইতে হবে। একটু আগে আমরা বললাম কি যে ভাই ওর অ্যামালগামের যে ফিলিং করছি এটা কিন্তু আমার এনামেল আর ডেন্টিনের থেকে কম হইতে হবে অথবা নেয়ারার হইতে হবে। বাট যদি ডেঞ্চার বেস ম্যাটেরিয়াল হয় তাহলে তার কি হইতে হবে, বেশি হইতে হবে, তার হচ্ছে আমার বেশি হতে হবে। কেন হাই হইতে হবে, কেন? কারণ একটা জিনিস চিন্তা করো, তোমার মুখে কোনো দাঁত নাই, এখন যেহেতু তোমার মুখে কোনো দাঁত নাই, তোমাকে আমি একটা ম্যাটেরিয়াল দিয়া, এই যে ম্যাটেরিয়াল ধরো, এই যে দাঁতগুলো আমি লাগাই দিছি, এই দাঁতগুলো আমি লাগাই দিব, কী দিয়ে লাগাবো, ডেঞ্চার দিয়ে লাগাবো, এই যে ডেঞ্চার দিয়ে। ঠিক আছে, আমি লাগাবো কী দিয়ে, ডেঞ্চার দিয়ে লাগাবো, এই যে এই পার্টটা, এইটার সাথে আমি দাঁতগুলো লাগাই হচ্ছে তোমার মুখের মধ্যে বসাই দিব। এটাকে বলতেছি আমরা বেইস। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি বেইস। এখন এই পোর্শনটা, তারপরে যে এই পোর্শনটা, এটা তো তোমার কি থাকবে, প্যালেটের সাথে লেগে থাকবে না, প্যালেটের সাথে লেগে থাকবে, এটা তো তোমার দাঁতের অংশ না, প্যালেটের সাথে লেগে থাকছে। তো এখন এই পোর্শনটা যদি আমি হিট কন্ডাকশন ভালো না হয়, যদি হিট কন্ডাকশন ধরো ওরা, ইফ ইটস নট গুড কন্ডাক্টর, যদি এটা গুড কন্ডাক্টর না হয় তাহলে কি হবে, তুমি যখন এই হট বা কোল্ড ড্রিঙ্ক খাবা, হট বা কোল্ড কোনো ড্রিঙ্ক খাবা, তুমি কি কোনো অনুভূতি বুঝবা, কোনো ফিল পাবা যে তুমি কোল্ড খাচ্ছ নাকি হট কোনো ড্রিঙ্ক খাচ্ছ? তুমি যখন কোল্ড বুঝবা না, তুমি যখন হটও বুঝবা না, তুমি কতটুকু সলো করতে হবে তাও তুমি বুঝবা না, যে আমি কতটুকু আমার টেম্পারেচার আমার সলো করতে হইতেছে বা কতটুকু টেম্পারেচার আছে, সেই ফিলটা আমি কিন্তু পাবো না। কারণ আমার কি, আমি বলতেছি এটা কিন্তু যদি গুড কন্ডাক্টর না হয়, তার জন্য আমি কি বলতেছি যে ওরাল এনভায়রনমেন্টে এর কন্ডাক্টিভিটি কী থাকতে হবে, কন্ডাক্টিভিটি বেশি থাকতে হবে, ডিফিউজিভিটি কী থাকতে হবে, বেশি থাকতে হবে, যাতে পেশেন্ট কী করতে পারে, পেশেন্ট তার মুখে যখন সে খাবার খাবে তখন ফুড আর ড্রিঙ্কসের একটা ভালো মানে হচ্ছে ওয়ার্মথ আর কোলনেসটা হচ্ছে ভালো করে ফিল করতে পারে। এর জন্য আমার কী বলতেছে, ডেঞ্চার বেস ম্যাটেরিয়ালের আমার কী করতে হবে, হাই ডিফিউজিভিটি হাই কন্ডাক্টিভিটি রাখতে হবে, থার্মাল কন্ডাক্টিভিটি হাই ডিফিউজিভিটি থাকতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম যে যদি একটা ফিলিং ম্যাটেরিয়াল আমি ইউজ করি দাঁতের মধ্যে, এটা তো খুব পাল্পের খুব কাছাকাছি, তো আমার তো এখানে পাল্প যদি খুব কাছাকাছি থাকে, আমি বেস মেটালও যদি মানে বেস যদি ইউজ না করি, সরি বেস মেটাল না, বেস যদি ইউজ না করি, ক্যাভিটি বেস, তাহলে কী করবে, এই থার্মাল এনার্জিটা কি খুব সহজে ট্রান্সমিট করে পাল্পে যে হিট করতে পারে। এর জন্য আমার কী করতে হবে, এটা আমার হতে হবে কি, নেয়ারার টু এনামেল অর ডেন্টিন, এটা হতে হবে কি, নেয়ারার টু এনামেল অর ডেন্টিন, নিয়ার টু এনামেল অ্যান্ড ডেন্টিন, এনামেল অ্যান্ড ডেন্টিনের আর এনামেলের নেয়ার হতে হবে এর থার্মাল কন্ডাক্টিভিটি অ্যান্ড ডিফিউজিভিটি। কিন্তু যখন আমি এই যে প্যালেটের অংশ থাকবে, যখন ডেঞ্চার বেস থাকবে, এই পোর্শনটা তো আমার দাঁতের অংশ না, এই পোর্শনটা আমার পাল্পও নাই, এই পোর্শনটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ফিলের জন্য, আমার মুখের ভিতর ফিলের জন্য, খাবারের ফিলের জন্য। তখন আমি এটা মুখের মধ্যে ইনসার্ট করলে, আমি যদি খাবার খাই, যদি আমি তার মানে হটনেস, তার কোলনেস যদি আমি ফিল না করতে পারি, তাহলে কিন্তু আমি পেশেন্ট এনজয় করতে পারবে না, আমার মানে কোন খাবার দাবার এনজয় করতে পারবে না। এর জন্য আমার কী করতে হবে, এখানে হাই থাকতে হবে, এখানে হাই থাকতে হবে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো।
এরপর কি বলছে যে হোয়াট প্রিকশন শুড বি টেকেন টু ইউজ মেটালিক ফিলিং অর রেস্টোরেশন। তাহলে মেটালিক ফিলিং অথবা রেস্টোরেশন তুমি যখন দাঁতে করবা তখন তোমার কি প্রিকশনটা নিতে হবে? সিম্পল, আমরা এখন অ্যান্সার দিতে পারবো। কী করতে হবে? আমার ক্যাভিটি বেস ইউজ করতে হবে, ক্যাভিটি বেস ইউজ করতে হবে, ক্যাভিটি বেস। এই যে মনে আছে আমরা ক্যাভিটি বেস দিয়েছিলাম কেন? যাতে থার্মাল কন্ডাকশনটা না হয়, এর জন্য। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার কী হবে এখানে? যে ইউজ ক্যাভিটি বেস, যেটা কি করবে? ইনসুলেটর, থার্মাল ইনসুলেটর হিসেবে কাজ করবে। ঠিক আছে, আবার একটা কোশ্চেন কি বলছে যে when we take hot food or drink why can't we feel pain or irritation on pulp on normal tooth or teeth? মানে বলতেছে তুমি যখন নর্মাল টুথ অথবা নর্মাল টিথ, মানে তুমি যখন হট ফুড আর হট ড্রিঙ্ক খাও তখন তোমার নর্মাল দাঁত যেমন হচ্ছে এনামেল আর ডেন্টিন যখন থাকে, মানে কোনো রেস্টোরেশন করা নেই, কোনো ফিলিং করা নেই, তখন কি তুমি ইরিটেশন পাও? যদি কোনো ক্লিনিক্যাল কন্ডিশন না থাকে ইরিটেশন পাও না, কিন্তু হালকা, খুব হালকা ওয়ার্ম পাও, যে আমার হালকা কিছু আমি খাচ্ছি অনুভূতি হচ্ছে। কেন? কারণ হচ্ছে এনামেল অ্যান্ড ডেন্টিনের যে থার্মাল ডিফিউজিভিটি, থার্মাল কন্ডাক্টিভিটি, এগুলো কি কম? কার থেকে? ফিলিংয়ের থেকে, মেটালিক ফিলিংয়ের থেকে। ঠিক আছে, এদের থার্মাল কন্ডাকশন করার ক্ষমতা, থার্মাল ডিফিউশন করার যে ক্ষমতা, এগুলো হচ্ছে কম, নর্মাল টুথে হচ্ছে কম। ঠিক আছে, এর জন্য। আর এনামেল এমনিতেও অনেক কী বলে হাইলি মিনারেলাইজড ম্যাটেরিয়াল, এবং ভিতরে তার গ্যাপ আছে, কিছু খুব অল্প অল্প গ্যাপ থাকে, আর যার কারণে হচ্ছে ও পাস করতে পারে না। আর এখানে এনামেলই শুধুমাত্র হচ্ছে হিট পাস করতে পারে, ডেন্টিন তো পুরো ইনসুলেটর হিসেবে কাজ করে ফেলতেছে। ঠিক আছে, আচ্ছা কী বলছে? ডেন্টিন অফ ওয়ান টুথ ইজ এক্সপোজ। এই যে এখানে কী বলছে? ডেন্টিন অফ ওয়ান টুথ ইজ এক্সপোজ, ডেন্টিনটা কিন্তু একটা দাঁতের এক্সপোজ। অ্যান্ড আনাদার টুথ ইজ রেস্টোরেটেড উইথ অ্যামালগাম। তাহলে একটার কি ডেন্টিনটা হচ্ছে এক্সপোজ, আর একটা আমি অ্যামালগাম দিয়ে কি করছি? ফিলিং করেছি উইদাউট ইনসুলেটর, মানে হচ্ছে ক্যাভিটি বেস আমি ইউজ করি নাই। ইফ ইউ টেক কোল্ড ড্রিঙ্ক, যদি কোল্ড ড্রিঙ্ক খাও তাহলে কোনটা থার্মাল শক পাবে? থার্মাল শক মানে হচ্ছে কোনটার মধ্যে তুমি বেশি পেইন অনুভূতি করতে পারবা? অফকোর্স কোনটা? যেখানে আমরা কোনো ইনসুলেটর ইউজ করি নাই, যেখানে আমার অ্যামালগাম ফিলিং আছে সেখানে। কেন? কারণ একটু আগে আমরা বলছিলাম যে ডেন্টিন মোটামুটি ইনসুলেটর হিসেবেই কাজ করতেছে, আর এনামেল আর ডেন্টিনের যে থার্মাল কন্ডাক্টিভিটি, থার্মাল ডিফিউসিভিটি, এটা ফিলিং ম্যাটেরিয়াল থেকে অনেক কম হয়। ঠিক আছে, তার মানে আমি কোনটায় শক খাবো হচ্ছে যেটা হচ্ছে অ্যামালগাম উইদাউট ইনসুলেটর এটাতে। কারণ কি? ডেন্টিন কি অলমোস্ট থার্মাল ইনসুলেটর হিসেবে কাজ করতেছে। ঠিক আছে, ডেন্টিন অলমোস্ট থার্মাল ইনসুলেটর হিসেবে কাজ করতেছে। আচ্ছা, এবার বলছে কি, এটা আরও ইম্পর্টেন্ট, বলছে কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপ্যানশন বা সিটিই। এটা কি? একটু চিন্তা করো, থার্মাল এক্সপ্যানশন মানে আমি যদি তাপ দেই, আমি যদি হিট করি, মেটালটা কতটুকু এক্সপ্যান্ড করতেছে, কতটুকু কন্ট্রাক্ট করতেছে সেটাকে বোঝাচ্ছে। কোএফিসিয়েন্ট অর্থাৎ মানে কি? হিটের সাথে টাইমের একটা রিলেশন আছে, হিটের সাথে লেন্থ চেঞ্জের একটা মানে হচ্ছে রিলেশন আছে, তাই তো? কারণ একটা লেন্থ আগে ছিল, ধরো একটা লেন্থ আগে ছিল একটা রড, এই রডটাকে, এটা একটা রড, এই রডটাকে তুমি কী করছো? এখান থেকে হচ্ছে রডটাকে তুমি হিট করতেছো। ঠিক আছে, এখান থেকে তুমি রডটাকে হিট করতেছো, হ্যাঁ হিট করতেছো। এখন হিট করলে ও কী করতেছে? হিট করার পর একটা সময় তুমি দেখলা যে ও কী করতেছে? ও এক্সপ্যান্ড করে ফেলছে। ঠিক আছে, স্বাভাবিক। তোমরা কামারের দোকানে যখন দেখো যে দা বটি বানায়, কী করে? ওরা আগে হিট করবে, হিট করার পরে কী করবে? পিটাবে না, হামান দিচ্ছে দিয়ে পিটাতে থাকে। পিটালে কী হয়? মেটালটা পাতলা হয় আর লম্বা হয়ে যাচ্ছে, শার্প হচ্ছে। তো ওই কাজটা এখানে হইতেছে যে আমি একটা মেটালে হচ্ছে হিট করতেছি, হিট করার কারণে ও এক্সপ্যান্ড করতেছে। তার মানে পূর্বে হচ্ছে এল ছিল, এরপরে ডেল এল হচ্ছে, মানে পূর্বে এল ছিল, ধরো একটু ভালো করে বলছে, পূর্বে হচ্ছে ধরো L1 ছিল, ধরো 5 মিটার ছিল, এরপরে ও কী করছে? L2 হয়েছে, অর্থাৎ 10 মিটার হয়ে গেছে। তার মানে কি? ওর একটা এক্সপ্যানশন হয়েছে না, একটা ডেল এল পাইছি না আমরা, সেটাকে আমরা কী বলতেছি? 5 মিটার। এই যে ডেল এল পাচ্ছি এটাকে আমরা বলতেছি থার্মাল এক্সপ্যানশন।
তাপ দেওয়ার কারণে কতটুকু এক্সপ্যান্ড করতেছে। অর্থাৎ কি চেঞ্জ ইন লেন্থ চেঞ্জ হবে পার ইউনিট অফ দি অরিজিনাল লেন্থ, মানে আগের যে লেন্থ ছিল তার সাথে কতটুকু চেঞ্জ হচ্ছে, মানে ডেল এল ডিভাইডেড বাই এল, কিন্তু কারণ পার ইউনিট অফ অরিজিনাল লেন্থ, এটা অরিজিনাল লেন্থ আর চেঞ্জ হচ্ছে কতটুকু তার একটা বলছে পার ইউনিট বের করতে বলছে। when the temperature is raised by 1 কেলভিন, মানে আমি 1 কেলভিন করে বাড়ালে আমার ডেল এল কতটুকু বাড়তেছে, আমি 1 কেলভিন করে বাড়ালে ডেল এল এর কতটুকু পরিবর্তন হচ্ছে, সেটাই হচ্ছে আমার কি থার্মাল এক্সপ্যানশন, কোএফিশিয়েন্ট অফ থার্মাল এক্সপ্যানশন। ঠিক আছে, বুঝতে পারছো? তার মানে লেন্থ চেঞ্জ, আমি যদি 1 ডিগ্রি করে তাপমাত্রা বাড়াই, 1 কেলভিন করে বাড়ালে কতটুকু লেন্থের পরিবর্তন হচ্ছে, সেটাই হচ্ছে আমার কোএফিশিয়েন্ট অফ থার্মাল এক্সপ্যানশন। ঠিক আছে, কি বলছে যে এক্সপ্লেইন হাউ দ্য সাইজ অফ অ্যান অবজেক্ট, একটা অবজেক্টের সাইজ চেঞ্জ হয় উইথ দ্য চেঞ্জ ইন টেম্পারেচার চেঞ্জের সাথে কীভাবে অবজেক্টের টাইম চেঞ্জ হয়, অবজেক্টের সাইজ চেঞ্জ হয়, মানে কি টেম্পারেচার কতটুকু বাড়ালে অবজেক্টের সাইজ কতটুকু বাড়তেছে, সেটাকে আমরা কি বলতেছি, এই আলফা হচ্ছে কি কোএফিশিয়েন্ট অফ থার্মাল এক্সপ্যানশন সিটিই। একটু আগে আমরা পড়ছিলাম না ডেল এল বাই এল, এটা হচ্ছে কি আমাদের পার ইউনিট লেন্থ চেঞ্জ, সেটার সাথে আমরা কী করব, আমরা বলতেছি টেম্পারেচারের সাথেও কত চেঞ্জ হয় সেটা হচ্ছে আমার ক্যালকুলেট করতে হবে। তার মানে কি পার টেম্পারেচার ইন্টু 1 ডিভাইড বাই ডেল টি, মানে 1 কেলভিন টেম্পারেচার চেঞ্জে আমার কতটুকু লেন্থের চেঞ্জ হইতেছে পার ইউনিটে, সেটার যে ক্যালকুলেশন সেটাকে আমরা বলতেছি কি কোএফিশিয়েন্ট অফ থার্মাল এক্সপ্যানশন। তাহলে ডেল এল বাই এল এটা ছিল পার ইউনিটের লেন্থ চেঞ্জ, ইন্টু হবে কি পার টেম্পারেচার চেঞ্জ 1 ডিভাইড বাই চেঞ্জ অফ টেম্পারেচার ডেল টি। ঠিক আছে, এটা দিয়ে ম্যাথ আসে মাস্ট, মনে করো না যে ম্যাথ আসবে না, এটা দিয়ে ম্যাথ আসে, টার্মে অথবা কার্ডে অথবা ভাইভাতে ম্যাথ করতে দিতে পারে, ম্যাথ আসবে, এটা প্রপার ম্যাথ আসছে। তাহলে এল কী ছিল অরিজিনাল লেন্থ, ডেল এল কি যে লেন্থটা চেঞ্জ হয়েছে, অর্থাৎ এল টু একটাতে গেছে, পূর্বে ছিল এল ওয়ান, তাদের যে ডিফারেন্স সেটা হচ্ছে কি ডেল টু মাইনাস ডেল ওয়ান সেটা। আর ডেল টি মানে কি চেঞ্জ ইন টেম্পারেচার, ওই যে 1 কেলভিন করে আমরা চেঞ্জ করতেছিলাম না, সেটাকে বুঝিয়েছে। এখানে দেখো কি বলছে যে এটা একটা অ্যামালগাম রেস্টোরেশন করছে সুন্দর করে, কিন্তু এজ থাকার কথা ছিল এইভাবে, কিন্তু এটা কি করছে এখানে এখানে এক্সপ্যান্ড করে এখানে চলে আসছে, এগুলো কি করছে এক্সপ্যান্ড করছে এই জায়গাটা। এখানেও দেখো কি করছে, এই যে একটু এক্সপ্যান্ড করে ফেলছে, এখানে যাওয়ার কথা ছিল এইভাবে এক্সপ্যান্ড করছে, তারপর এই জায়গার কি অবস্থা করছে দেখছো, পুরো এক্সপ্যান্ড করে মাঝখানে কী হয়েছে ক্র্যাক হয়ে গেছে, একবারে মাঝখানে পুরো ক্র্যাক হয়ে গেছে, এখানে মাঝখানে পুরো ক্র্যাক হয়ে ফেটে গেছে। ঠিক আছে, এখানে দেখো মনে হয় কি এই যে ক্যাভিটি মনে হয় এত দূর ছিল, কিন্তু ক্যাভিটির বাইরে চলে গেছে, বের হয়ে গেছে। এটা কি থার্মাল এক্সপ্যানশনের কারণে হয়েছে, এটা ভালো থার্মাল এক্সপ্যানশন মানে থার্মাল প্রোটেক্টর ছিল না, বা হচ্ছে এটা হচ্ছে ভালো অ্যামালগাম ছিল না, যার কারণে কি এই অবস্থা হয়েছে অনেক দিন ব্যবহার করার কারণে। এখন থার্মাল এক্সপ্যানশনের এটার ইফেক্টটা কী বা ইম্পর্টেন্সটা কী বলছে, যে একটা ফিলিং ম্যাটেরিয়াল তার কী হইতে হবে নিয়ারার টু এনামেল আর ডেন্টিনের সমান হইতে হবে। সেম জিনিস যদি এনামেল আর ডেন্টিনের সমান না হয়, এই যে ধরো এনামেল আর হচ্ছে ডেন্টিন, এই ডেন্টিনের আর এনামেলের সমান যদি এই না হয়, এই যে এই ইয়াটা, তাহলে কি হবে এই রেস্ট্রিকশনটা দেখা যাবে ও অনেক বেশি এক্সপ্যান্ড করতেছে। ও যদি বেশি এক্সপ্যান্ড করে তাহলে কী হবে, এই দাঁত এই যে টুথের যে স্ট্রাকচারগুলো আছে এগুলো ফেটে যাবে না, এই যে ক্র্যাক হবে না, এই যে দেখো ক্র্যাক দেখাচ্ছে, এভাবে ক্র্যাক হয়ে যাবে না, এগুলো ক্র্যাক হয়ে যাবে না। কারণ কি তুমি ডেন্টিন বা এনামেলের থেকেও যদি বেশি এক্সপ্যান্ড করো, জায়গাটা তো খুব ছোটো জায়গা এবং ওখানে তুমি এক্সপ্যান্ড করতেছো, ডেন্টিন বা এনামেল যতটুকু এক্সপ্যান্ড করতেছে তার থেকে তুমি অনেক বেশি এক্সপ্যান্ড করছো, তাহলে কী হবে জিনিসটা ফেটে বের হয়ে যাবে, এটাই বোঝাচ্ছে। দেখো যে ফিলিং ম্যাটেরিয়াল নিয়ারার টু এনামেল অথবা ডেন্টিনের সমান হইতে হবে। কেন? কারণ যদি মিসম্যাচ হয় তাহলে কি হবে, পেশেন্ট যখন হট ফুড বা কোল্ড ড্রিঙ্কস খাবে তখন কি হবে, এটা কন্ট্রাক্ট করে কি করবে, মাইক্রো লিকেজ করবে। যখন কি বলছে, যখন কোল্ড ড্রিঙ্কস খাবে, কোল্ড ফুড যখন খাবে, হ্যাঁ কোল্ড ফুড যখন করবে, আমরা কি জানি যদি হিট যদি দিই আমি মেটালে যদি হিট বাড়ায় তাহলে কি হবে, এক্সপ্যান্ড করে। আর যদি আমি হিট কমাই, হিট ডাউন করি বা ফ্রিজ করি তাহলে কি হয়, কন্ট্রাক্ট করে, তাই তো। তাহলে এখানে কি হয়েছে দেখো, এখানে কি হয়েছে মাইক্রো লিকেজ হয়েছে, এই যে মাইক্রো লিকেজটা হয়েছে আইদার ফেটে হয়েছে আর নাহলে কন্ট্রাক্ট করে হয়েছে। তো বলছে যখন কোল্ড ফুড খাবে তখন কি হবে, কন্ট্রাক্ট করলে কি হবে, মাইক্রো লিকেজ হবে। তা আমরা কি জানি যদি মাইক্রো লিকেজ হলে কি হবে, ব্যাকটেরিয়ার ইনভেশন হবে,
ব্যাকটেরিয়া ইনফেকশন করবে, যার কারণে কী হবে, আমার ক্যারিজ হবে। কি বলছে, ইফ দ্য পেশেন্ট টেক হট ফুড, যদি হট ফুড খায় অথবা ড্রিঙ্ক খায় তাহলে কী হবে, ফিলিং ম্যাটেরিয়াল এক্সপ্যান্ড করবে কার থেকে, এই এক্সপ্যান্ড করবে হচ্ছে দাঁতের স্ট্রাকচার থেকে, এবং কী হবে, ফ্র্যাকচার হবে, টুথে ফ্র্যাকচার করে ফেলতেছে। ফ্র্যাকচার হলে কী হবে, ফ্র্যাকচার হলে মাইক্রো লিগেজ হবে, ফ্র্যাকচার হলে ওখানে জায়গায় পোরোসিটি হয়ে যাবে, ওখান থেকে আমার ফুড ডেবিটস আটকাবে, ব্যাকটেরিয়া ইনভেট করবে, ব্যাকটেরিয়াগুলো আবার প্লাক ফর্মেশন করে ক্যারেজ করে ফেলবে। ঠিক আছে, এবার বলছে এই দেখো, এটা একটু দেখো, এটা তোমরা যখন সিরামিক পড়বো তখন পড়বা। এটা কি বলছে, এই যে উপরে যে সাদা অংশটা দেখতেছো এটাকে বলা হচ্ছে সিরামিক, আর এই নিচে যেটা আছে সেটা হচ্ছে মেটাল। অনেক সময় আমাদের দেখা যায় যে মানে আমরা যখন দাঁতে ক্যাপ করি, মানে বেসিক্যালি ক্যাপ না, আমরা হচ্ছে ক্রাউন বানাই, তখন দেখা যায় মেটাল অ্যান্ড সিরামিক বন্ড দিয়ে হচ্ছে আমরা ক্রাউন বানাই। মেটাল সিরামিক, নিচে থাকে মেটাল, উপরে থাকে সিরামিক। তো এখন প্রথমে হচ্ছে মেটালটা বানানো হয়, ফার্স্টে কী করা হয়, এই মেটালটা হচ্ছে বানানো হয়, বানানোর পর এরপর হচ্ছে সিরামিক দেওয়া হয়, সিরামিক দিয়ে এরপর সিরামিক যে হিট করতে হয়, ঠিক আছে, সিরামিককে হিট করতে হয়, এটা একটা প্রসেস, যে মেটালকে বানাইছি এরপর সিরামিকের লেয়ার দিয়ে সিরামিককে হিট করব। সিরামিকের যে হিট করি তাকে বলে সিন্টারিং প্রসেস, তাকে বলা হয় কি, সিন্টারিং প্রসেস। তো এই মেটালের উপর যখন সিরামিক লেয়ারটা দিয়ে আমি যখন হিট করব, এখন চিন্তা করো যদি সিরামিকের থেকে মেটালের থার্মাল এক্সপ্যানশন যদি বেশি হয় তাহলে কি হবে, তাহলে কি ওই সিরামিকটাকে করে মানে ক্রস করে ও বেশি এক্সপ্যান্ড করে ফেলবে না, করে কী করবে ও মানে ফেটে ফেলবে না, ফ্র্যাকচার করে ফেলবে না সিরামিকের মধ্যে। তাহলে আমরা কি বলতে পারি, যদি মেটাল সিরামিক কোনো রেস্টোরেশন হয় তাহলে কি তাদের মধ্যে একটা ক্লোজ ম্যাচ করতে হবে, তার মানে দুইটার মধ্যে যে সিন্টারিং টেম্পারেচার বা মেল্টিং এক্সপ্যানশনের যে টেম্পারেচার, যতটুকু টেম্পারেচার দিলে এক্সপ্যান্ড করতে পারে সেটা খুব অল্প একটা গ্যাপ দিতে হবে, খুব অল্প গ্যাপ। ঠিক আছে, আচ্ছা, ইন অর্ডার টু রিডিউস স্ট্রেস, যাতে ফ্র্যাকচার না হয়। এখন কি বলছে, যদি স্ট্রেসটা হয় তাহলে কি হবে, ইমিডিয়েট আর ডিলে ক্র্যাক হইতে পারে, সিরামিকের মধ্যে ডিলে আর ইমিডিয়েট ক্র্যাক হইতে পারে, মানে তুমি যখন সিন্টারিং করছো আইদার তখনই ক্র্যাক করে ফেলতে পারে, অথবা দেখা যাবে ওই তাপটা, ওই যে বললাম থার্মাল ডিফিউজিভিটিও ধরে রাখছে, কিন্তু একটা সময় পর যখন রিলিজ করতেছে তখন এক্সপ্যান্ড করে ফেটে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে কি বলছে, এই যে দেখো তোমার এখানে দাঁত দেখো, তোমার সামনে এখানে একটা ভেঙে গেছে, তো আমরা দাঁতের মধ্যে তোমরা যখন ওয়াক্স পরবা, আমরা একটা সিঙ্গেল টিথ বা একটা সিঙ্গেল টুথের জন্য, বা হচ্ছে আমি যদি মুখের ভিতরে আমি ওয়াক্স প্যাটার্ন করতে পারি, সেটা হচ্ছে এক ধরনের ওয়ান কাইন্ড অফ ইমপ্রেশন নেওয়ার মতো, যেটা হচ্ছে ইনলে কাস্টিং ওয়াক্স দিয়ে করা হয়, কাস্টিং ওয়াক্স দিয়ে করা হয়। এখন মুখের মধ্যে হচ্ছে আমি এই যে কাস্টিং ওয়াক্সটা দিছি, ইনলে কাস্টিং ওয়াক্সটা দিয়ে এটার মাপটা আমি নিছি, নেওয়ার পরে আমি বাইরে নিয়ে আসছি, মুখের মধ্যে টেম্পারেচার ধরো আছে 37 ডিগ্রি সেলসিয়াস। এখন রুম টেম্পারেচার ধরো কোনোভাবে অনেক কম অথবা হচ্ছে অনেক বেশি, রুম টেম্পারেচার অনেক বেশি হয়ে গেছে, মানে টেম্পারেচারের একটা চেঞ্জ এসে পড়ছে, তখন এই ওয়াক্সটা কী হবে, ডিস্টরশন হবে না, মানে আইদার ভেঙে যাবে বা গলে যাবে বা ফেটে যেতে পারে ওয়াক্সটা, বা হচ্ছে তার কি ডিজায়ার শেপটা কী হবে, চেঞ্জ হয়ে যাবে। এটাই বুঝেছে, যদি একটা ইনলে কাস্টিং ওয়াক্স দিয়ে আমি প্যাটার্ন করছি মাউথের মধ্যে, এবং সেটা হচ্ছে কন্ট্রাক্ট করতে পারে কখন, যখন ট্রান্সফার হবে কোল্ড রুমে, অনেক বেশি কোল্ড রুমে, যেমন মাউথে ছিল 37-38 ডিগ্রি সেলসিয়াস, বাট রুমের মধ্যে হচ্ছে 15-16-17 ডিগ্রি সেলসিয়াস, তখন কী হবে, তখন এটা কন্ট্রাক্ট করলে কি ডিজায়ার শেপটা থাকবে না। আবার বলছে ডেঞ্চার, এই যে দেখো এটা হচ্ছে ডেঞ্জারের একটা বেস, এটা ডেঞ্জারের বেস, সেটা কী দিয়ে বানাইছে, ওয়্যাক্স দিয়ে বানাইছে। আর এগুলো হচ্ছে কি পোর্সিলিনের টিথ অথবা অ্যাক্রাইলিকের টিথ। তো আমার যদি এটা ওয়্যাক্স হয়, এটাকে আমি লাগাইছি, ধরো একটা টেম্পারেচার দিয়ে আমি এটাকে হচ্ছে একটু জায়গা স্পেস বানায় এখানে দাঁতগুলো বসাই দিছি, এখন টেম্পারেচারের আবার চেঞ্জ হয়েছে, আইদার টেম্পারেচার রাইজ করছে, তো টেম্পারেচার যদি বেশি বেড়ে যায় তখন কী হবে, ওয়াক্সটা ডিস্টরশন হবে না, ডিস্টরশন হয়ে কী হবে, দাঁতগুলো খুলে যাবে না, পোর্সিলিনের টিথগুলো কী হবে, বের হয়ে আসবে। এটা বুঝেছে, ডেঞ্চার টিথ সেট ইন ওয়্যাক্স মে শিফট স্লাইটলি ওয়েন রুম টেম্পারেচার চেঞ্জ। তাহলে কী করতে পারে, ওয়্যাক্সের যে দাঁতগুলো সেট করছি সেটা কী করতে পারে, স্লাইটলি শিফট করতে পারে টেম্পারেচার চেঞ্জ হইলে ওয়্যাক্সের জন্য। ঠিক আছে, এগুলো হচ্ছে আমার কোএফিশিয়েন্ট অফ থার্মাল এক্সপ্যানশনের যে ইম্পর্টেন্সগুলো সেগুলো। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের অপটিক্যাল প্রপার্টিস পড়ব। অপটিক্যাল প্রপার্টিস পড়ার আগে আমি যদি একটা দেখে চিন্তা করি,
একটা টিথ, একটা টুথ, ঠিক আছে? আর মুখের মধ্যে যে টিথগুলো আছে এগুলোর অ্যাস্থেটিক মানে হচ্ছে কি সৌন্দর্য, কিসের উপর নির্ভর করতেছে? তার শেপটা কীরকম আছে, তার কালারটা কীরকম, টেক্সচারটা কীরকম, এই তিনটা জিনিসের উপর, তাই না? তার শেপ, দাঁতগুলো অনেক কীরকম শেপে আছে, অনেকের দাঁত একটু ছোটো ছোটো থাকে, অনেকের দাঁত একটু বড় থাকে বা অ্যালাইন করা থাকে, অনেক কালারগুলো খুব অনেক হোয়াইট থাকে বা একটু স্লাইটলি ইয়েলো থাকে, অনেকের টেক্সচারগুলো খুব সুন্দর থাকে দাঁতের। তো এগুলো হচ্ছে দাঁতের অ্যাস্থেটিক্সের উপর নির্ভর করে। তো আমি যদি এখন থার্মাল প্রপার্টিস পড়ার পরে যদি অপটিক্যাল প্রপার্টিস শুরু করি, কী বলছে আমার? ট্রান্সপারেন্ট মানে কি এক সাইড থেকে আরেক সাইড সম্পূর্ণ ক্লিয়ারলি দেখা যাবে। তার মানে কি সম্পূর্ণ লাইট পাস করতে পারতেছে। তাহলে বলছে কি যে অ্যালাউ দ্য লাইট টু পাস থ্রো অ্যান অবজেক্ট। তাহলে লাইট কী করতে পারবে? পাস করতে পারবে, ঠিক আছে? যদি এরকম হয়, ধরো এটা হচ্ছে একটা গ্লাস বা এটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল যেটা ট্রান্সপারেন্ট, এদিক দিয়ে হচ্ছে আলো আসছে, লাইট আসছে এবং এদিক দিয়ে কী করবে? ক্রস করে বের হয়ে যেতে পারবে লাইট বের হয়ে যেতে পারতেছে। তাহলে সেটা হচ্ছে কি একটা ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়াল। ট্রান্সলুসেন্ট বলছে কি অনলি অ্যালাউ পার্শিয়াল পাসেস অফ লাইট। তার মানে হচ্ছে কি? তার মানে হচ্ছে ধরো এখানে অনেকগুলো লাইন আসছিল এবং এই অনেকগুলো লাইনই বের হয়ে গেছে। কিন্তু ট্রান্সলুসেন্ট কি বলছে? যে ধরো এটা একটা ম্যাটেরিয়াল যেটা ট্রান্সলুসেন্ট, তিনটা মনে করো লাইট পড়ছে, লাইটের বিম পড়ছে, কিন্তু দেখাচ্ছে একটা। তার মানে কি একটু ব্লার দেখবে না তুমি? একটু ব্লার হবে না? ব্লার হচ্ছে। তাই এইটাকে বলতেছি লুসেন্ট মানে কমানো। লাইটের পাসটা আমরা কী করতেছি? কমাই দিচ্ছি। এই যে এখানে দেখো, যেমন ট্রান্সলুসেন্সি, দেখো এই যে দাগটা খুব সুন্দর, এখান থেকে হচ্ছে কী করতেছে? লাইটটা ক্রস করতেছে। কিন্তু এইগুলো দেখো, এখানে একটা শ্যাডো দেখা যাচ্ছে, এখানে একটা শ্যাডো দেখা যাচ্ছে। তো এগুলো হচ্ছে কি ট্রান্সলুসেন্সি, মানে কি এখানে লাইট কমপ্লিটলি পাস করতে পারতেছে না। এই জায়গাটা খুব ব্রাইট, এই জায়গাটা কি ডার্ক, লাইটটা খুব সহজে পাস করতে পারতেছে না। দেখো ফ্লুorescence কি? তোমরা ফ্লুorescence জানো। ফ্লুorescence মানে হচ্ছে কি জল করে। লাইটের অনুপস্থিতিতে বা স্লাইট লাইটের উপস্থিতিতে ওরা কী করে? অবজেক্টটা হচ্ছে খুব জল করতেছে। যেমন এখানে দেখো এই দাঁতের সাথে এটা হচ্ছে সেন্ট্রাল ইনসাইজার, বাট এই সাইডেরটা দেখো, রাইট সাইডের সেন্ট্রাল ইনসাইজারটা কী হয়েছে দেখো, লেফট সাইডের পুরা হচ্ছে, মানে এখানে বোঝা যাচ্ছে না যে এখানে দেখো যে এইখানে এই জায়গাটা মনে হয় কি একটু ডার্ক হয়ে আছে না? ডার্ক হয়ে আছে। তার মানে কি ইনসাফিসিয়েন্ট, ফ্লুorescence কি ইনসাফিসিয়েন্ট, মানে ওরা হচ্ছে আলোর উপস্থিতিতে তেমন একটা উজ্জ্বলতা প্রকাশ করতে পারতেছে না। এবার এইখানে দেখো এই রেজিস্ট্রেশন করে দিছে, একটা ডাক্তার রেজিস্ট্রেশন করে দিছে এইখানে, তার এই টুথের একটা স্ট্রাকচার বা একটা কোনা বা একটা এরিচ হচ্ছে ভেঙে গেছিলো, এটা সিরামিক দিয়ে মনে করে দিছে। এখন যখন ওই যে আমি আলো পড়ার পরে যখন দেখলাম যে এটা ফ্লুorescence কীরকম, এটা অনেক বেশি ফ্লুorescence, মানে কি বেশি চকচক করতেছে। দেখো অন্য যে এদের থেকে কি এটা বেশি চকচক করতেছে না? তার মানে এটাকে বলতেছি গ্রেটার ফ্লুorescence, ঠিক আছে? আচ্ছা, রেডিও অপাসিটি আর রেডিও লুসেন্সি, এই দুটো হচ্ছে আমার একটু জানতে হবে। রেডিও অপাসিটি কি? রেডিও অপাসিটি হয়েছে কি যে রেডিয়েন্ট এনার্জি আছে না, যেমন এক্স রে হইতে পারে, গামারে, বিটারে, বিশেষ করে হচ্ছে এক্স রে নিয়ে আমরা আলোচনা করি। ওই রেডিয়েন্ট এনার্জি কী করতে পারে? পাস করতে পারে, ঠিক আছে? পাস করতে পারে। এইটাকে আমরা বলতেছি কি রেডিও অপেক, যে অবস্ট্রাক্ট দ্য পাস অফ রেডিয়েন্ট এনার্জি লাইক এক্স রে। তার মানে একটা রেডিয়েন্ট এনার্জি যদি একটা অবজেক্টের মধ্যে যদি পাস করতে নেয় এবং তাকে যদি বাধা দেয়, তাকে যদি অবস্ট্রাকশন হয়, তাহলে যেই অবস্থাটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলছি রেডিও অপাসিটি। আর যে করতেছে তাকে বলতেছে কি অপাসিফায়ার, যে করতেছে তাকে আমরা বলছি অপাসিফায়ার। যেমন আর ম্যাটেরিয়াল যেটা আছে সেটাকে আমরা বলছি রেডিও অপেক। তার মানে কি রেডিও অপেক মানে কি যেখানে রেডিয়েন্ট এনার্জির অবস্ট্রাকশন হবে, রেডিয়েন্ট এনার্জি পাস করতে পারতেছে না তাকে। এনামেল আর ডেন্টিনের মধ্যে রেডিও অপেক বেশিকে এনামেল, ডেন্টিন না। কেন? কারণ এনামেলে হচ্ছে ইনঅর্গানিক ম্যাটেরিয়াল অনেক বেশি থাকে, যার কারণে ওরা হচ্ছে কি রেডিও অপেক হয়।
মানে ওরা হচ্ছে এক্স রে বা এই রেডিয়েন্ট এনার্জিগুলো পাস করতে দেয় না। যেমন এই যে দেখো একটা এক্স রে ফিল্ম, এটা হচ্ছে একটা নর্মাল দাঁত, এনামল ক্রাউন। এখানে দেখো একটা রেস্টোরেশন করছে, ঠিক আছে। এখানে কি করছে, এখানে একটা ক্যাপ তোমার ক্রাউন লাগাইছে, আর নিচে হচ্ছে তোমার রুট ক্যানাল ট্রিটমেন্ট করছে। এখন এটাকে এক্স রে করছে, এক্স রে করে আমি কি করব, এক্স রে করে আমি ঠিক মতো বুঝবো যে কীভাবে আমার মানে কতটুকু অবস্ট্রাকশন হয়েছে বা রুট ক্যানাল ট্রিটমেন্টটা ঠিক মতো আছে কিনা সেটা, ঠিক আছে। আমি এই কী বলে ফিলারগুলো ঠিক মতো দিতে পারছি কিনা সেটা, এগুলোকে ফিলার বলা হয়। ফিলারগুলো ঠিক মতো সেটা হচ্ছে আমরা দেখবো কীভাবে, যদি এক্স রেতে আমার এই পোর্শনটা যদি এরকম রেডিও অপাক না হইতো, ওরা যদি এই মানে রেডিয়েন্ট এনার্জিকে অবস্ট্রাক্ট করতে না পারতো, তাহলে কি আমি এই পোর্শনটা খুব সুন্দর মতো দেখতে পারতাম না, ঠিক আছে। তো যার কারণে এটা হচ্ছে একটা রেডিও অপ্যাক ম্যাটেরিয়াল, যার কারণে আমি ঠিক মতো হচ্ছে আমি দেখতে পারতেছি যে ও কতটুকু ওকে দেখা যাচ্ছে এক্স রেতে, বা কতটুকু ওর পোর্শন আছে, কতটুকু ভিজিবল সেটা আমি দেখতে পারতেছি এখানে। এটাকে আমরা বলতেছি রেডিও অপ্যাক। রেডিও লুসেন্সি কি অ্যালাউ করবে, রেডিয়েন্ট এনার্জি পাস করতে কি করবে, অ্যালাউ করবে, ঠিক আছে। আচ্ছা, যেমন এক্স রে করার সময় তোমার এক্স রে বোনস বাদে চারপাশে যে টিস্যু থাকে, সফট টিস্যু, ওগুলো কিছু দেখা যায়, খুব ঝাপসা দেখা যায় না, সেটাই হচ্ছে কি রেডিও লুসেন্সি। এরপরে 3টা ভ্যালু আছে আমাদের, কি কি আছে, হিউ, ভ্যালু, ক্রমা। এই 3টা জিনিস আমার একটু বুঝতে হবে। হিউ জিনিসটা কি, যারা হচ্ছে তোমার গ্রাফিক্স ডিজাইন করো অথবা হচ্ছে কালার গ্রেডিং নিয়ে কাজ করো বা কখনো এডিট করছো, এরকম তারা যদি মানে ভালো করে খেয়াল করো, তোমরা দেখবে এই 3টা অপশনই ইউজ করছো। হিউ জিনিসটা কি, হিউ জিনিসটা হচ্ছে একটা বেসিক কালার অফ অ্যান অবজেক্ট, যেমন রেড হইতে পারে, গ্রিন হইতে পারে, ব্লু হইতে পারে, একটা বেসিক কালার, কোনো একটা ম্যাটেরিয়ালের কালার, যেমন এটা কি রেড নাকি গ্রিন নাকি ব্লু, সেটা হচ্ছে আমার হিউ। ভ্যালু মানে কি অ্যামাউন্ট অফ লাইটনেস অর ডার্কনেস। এখন ধরো পিঙ্ক কালারের মধ্যে লাইট পিঙ্ক আছে, বেবি পিঙ্ক আছে, ডার্ক পিঙ্ক আছে, ঠিক আছে। ব্লুর মধ্যেও খুব লাইট ব্লু আছে, আবার ডার্ক ব্লু আছে। তো এই যে ব্লু কালার, সেটা হচ্ছে আমার হিউ। আর ব্লু লাইট নাকি ডার্ক, সেটা হচ্ছে আমার কি ভ্যালু, ঠিক আছে। এই লাইটনেসটা আমি কী করতে পারি, মেজার করতে পারি ইন্ডিপেন্ডেন্টলি অফ দি হিউ, যেটা করতেছে আমরা ভ্যালু দিয়ে, মানে হিউর ডার্কনেস বা ব্রাইটনেস কতটুকু সেটা আমরা মাপতেছি ভ্যালু দিয়ে। আচ্ছা, এবার হচ্ছে ক্রমা কি, ক্রমা হচ্ছে একটা স্যাচুরেশন মানে পরিমাণ, ঠিক আছে। কালারের পরিমাণ বা কালারটা কতটুকু অ্যাট্রাকটিভ বা কতটুকু পার্টিকুলার যে হিউ বা কালারটা কতটুকু অ্যাট্রাক্ট করতেছে সেটা, মানে সেটা কি অনেক গাঢ় নাকি অনেক লো, সেটা হচ্ছে আমার কি ক্রমা দিয়ে আমি মেনটেন করতেছি। এখানে দেখলে বুঝবা, যেমন এখানে দেখো এই যে এই পাশে যে ইয়াগুলো আছে, এই দুইটা দাঁত আর এই দুইটা দাঁতের মধ্যে ডিফারেন্স কি, এইটা একটু বেশি হোয়াইট লাগতেছে না, বেশি হোয়াইট লাগতেছে কিন্তু, ঠিক আছে। এই দুটো কি বেশি হোয়াইট লাগতেছে, এখানেও দেখো হোয়াইট লাগতেছে বেশি, বাকিগুলো কিন্তু নর্মাল টিথ কালার। তাহলে কি বলছে যে মেটাল সিরামিক কুরসি লেফট সাইডে, এটা কিন্তু পুরাই দেখা যেতেছে ক্লোজ আপ ভিউ, মেটাল সিরামিকের যে কিছু কুরসি রেস্টোরেশন কুরসি এটা দেখা যাচ্ছে। আবার উপরেটা কি বলতেছে যে তোমার হচ্ছে পোর্সেলিন মার্জিন দেখা যাচ্ছে, যেমন এই যে এই সাইডে এই দেখো পোর্সেলিনের মার্জিন দেখা যাচ্ছে, এই যে এই জায়গা করে মার্জিন দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এগুলো কি আমার ট্রান্সপারেন্সি বা ট্রান্সলুসেন্সির যে ব্যাপার স্যাপার আছে ওইগুলো নিয়ে এখানে বলছে যে এটা কোনটা ট্রান্সপারেন্ট বেশি বা কোনটা ট্রান্সপারেন্ট না, এটা কালার ম্যাচ করে নাই, সেটাকে আর বলছে এখানে। যেমন এখানে তুমি যদি দেখো যে উপরে হচ্ছে চেঞ্জ ইন লাইটনেস, যেমন দেখো এটা তুমি যদি চিন্তা করো যে এখান থেকে এদিকে একটু চিন্তা করো, যেমন ডার্কনেস, এটা একটু বেশি ইয়েলো না, হালকা ইয়েলো হইতে একটু হালকা ইয়েলো হয়েছে, এটা কি লাইটনেসের মধ্যে চেঞ্জ হয়েছে, ঠিক আছে। যে আমার কালার কিন্তু সেমই আছে, কালার কিন্তু ইয়েলোই আছে, বাট ইয়েলোর পরিমাণটা চেঞ্জ হয়েছে। নিচে দেখো ক্রমার কী কথা বলছে, যেমন এটা হচ্ছে একটু হোয়াইটিশ দেখা যাচ্ছে, এটা আর একটু কম, এটা ইয়েলো এসে পড়ছে, ইয়েলো ডার্ক ইয়েলো এসে পড়ছে। তার মানে কি একটা কালার ছিল সেটা থেকে আর একটা কালার ট্রান্সফার হয়ে গেছে পুরা, এটা হচ্ছে ক্রমা। আর হিউ জিনিসটা কি বলছে, হিউ জিনিসটা বলছে যে আমরা কি বলছিলাম যে একটা এক্স্যাক্ট কালার, রেড কালার নাকি ইয়েলো নাকি ব্লু কালার সেটা। যেমন দেখো এটা কিন্তু একটা ব্লু টেক্সচার আছে, এটার মধ্যে একটু রেড টেক্সচার আছে। তো এই যে ব্লু টেক্সচার আছে, রেড টেক্সচার আছে, এটাকে আমরা বলতেছি হিউ, মানে একটা অবজেক্টের অ্যাকচুয়াল কালার যেটা সেটা, ঠিক আছে। তো
তাহলে ভ্যালু কি বুঝলাম, যে লাইটনেস, মানে একটা কালার সিলেক্ট করছি আমি, যেমন ব্লু, সেটা কতটুকু লাইট বা কতটুকু ডার্ক সেটা আমরা ভ্যালু দিয়ে বুঝতেছি। ক্রমা বুঝতেছি কি, ওই ব্লুর পরিমাণ, মানে একটা জায়গার মধ্যে ওই ব্লুটা কতটুকু পরিমাণ আছে সেটা হচ্ছে আমার ক্রমা। আর হিউ কি, হিউ হচ্ছে আইদার এটা কি ব্লু নাকি রেড নাকি ইয়েলো সেটা, যেমন এখানেও আছে, যেমন হিউ, হিউ কি এই যেমন ব্লু নাকি রেড নাকি ইয়েলো নাকি গ্রিন নাকি ব্লু সেটা, সেটা আমরা মেজার করতেছে। ক্রমা কি, স্যাচুরেশন, মানে আমি রেড কালার সিলেক্ট করছি, এখন কম রেড কালার থাকবে নাকি বেশি রেড কালার থাকবে সেটা আমার ক্রমা। আর ভ্যালু কি, ভ্যালু হচ্ছে যেমন রেড কালারের মধ্যেই একদিকে গেলে ডার্ক লাইট কালার পাইতেছি, যেমন রেডের খুব কম সাবস্টেন্স প্রেজেন্ট আছে, আর ডার্কের দিকে গেলে কী পাচ্ছি, ব্ল্যাক কালার পাচ্ছি, মানে পুরাই এখানে মনে হচ্ছে যে অনেক প্রচণ্ড পরিমাণ রেড কালার দিয়েছে, লাইট পাসই করতে পারতেছে না, এটা হচ্ছে ভ্যালু। ঠিক আছে, আই গেস ক্লাসটা ভালো লাগছে, বুঝতে পারছো। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা নতুন কোনো টপিকস নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।